কর্মব্যস্ত জীবন থেকে একটা দিন ছুটি পেলেই মনটা বলে ওঠে কাছাকাছি কোথাও ঘুরতে যাই। ব্যান্ডেলের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। আজ ব্যান্ডেল শহরটাই ঘুরে দেখব। এই ভিডিওতে আমি ব্যান্ডেলের এমন কয়েকটি জায়গার সন্ধান দেব যেখান থেকে আপনি দিনের দিনই ঘুরে ফিরে আসতে পারবেন। এছাড়াও ব্যান্ডেলে কিভাবে আসবেন, কি কি দেখবেন এবং সাইট সিনে কত টাকা খরচ পড়বে সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে। হাওড়া থেকে ব্যান্ডেলের দূরত্ব 50 কিলোমিটার। হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া বর্ধমান লোকাল, হাওড়া ব্যান্ডেল লোকাল সহ আরও অনেক ট্রেন রয়েছে ব্যান্ডেল যাওয়ার জন্য। শিয়ালদা থেকে ডাইরেক্ট ব্যান্ডেল পর্যন্ত কয়েকটি ট্রেন রয়েছে, তবে সেই ট্রেনগুলো পেতে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। তবে ঘন ঘন ট্রেন রয়েছে শিয়ালদা থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত। চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল শব্দটি এসেছে পর্তুগিজ বান্দার থেকে, এর মানে বন্দর। ধীরে ধীরে ব্যান্ডেল হয়ে ওঠে হুগলি তথা বাংলার প্রধান বন্দর। তবে আরেকটি মত রয়েছে, ব্যান্ডেল শব্দটির পর্তুগিজ অর্থ মাস্তুল, তা থেকেই জায়গার নাম। আবার পর্তুগিজ উগোলিন শব্দটি অপভ্রংশে আগলি হয়ে হুগলি হয়েছে বলে মনে করা হয়। এই হলো ব্যান্ডেল স্টেশনের বাইরেটা। এখানেই রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। রিজার্ভ অথবা শেয়ারেও ঘুরতে পারেন। আমরা 5 জন ছিলাম, তাই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আজকের সাইট সিনে রয়েছে হুগলির ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম ও হংসেশ্বরী মন্দির। রিজার্ভে টোটো ভাড়া পড়ল 700 টাকা। টোটো দাদার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে। অটো রিজার্ভ করতে পারেন, একই ভাড়া পড়বে। প্রথমেই আমরা চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। স্টেশন থেকে টোটোতে 20 মিনিট মতো সময় লাগলো। ভিতরে যাবার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দিরটি লাহিড়ী বাবার আশ্রম বলা হলেও আধারালয় নামেও পরিচিত। তো এবার চলুন লাহিড়ী বাবার আশ্রমটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। হুগলি জেলার রাজহাট গ্রামে এই লাহিড়ী বাবার আশ্রম স্থাপিত হয়েছিল 2003 সালে। আশ্রমে প্রবেশ করলে এখানকার পরিচ্ছন্নতা ও আধ্যাত্মিক পরিবেশ আপনার দেহ ও মন দুই পুলকিত করবে। সমগ্র আশ্রমে গাছপালা থাকায় পাখিদের কিচিরমিচির আওয়াজও শুনতে বেশ লাগে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করার পর ঢালাই রাস্তা দিয়ে হেঁটে মূল মন্দির প্রাঙ্গণে যেতে হবে। দুপাশে রং বেরঙের গোলাপ বাগান অত্যন্ত যত্নে লালিত ও সংরক্ষিত। এই আশ্রমের ভিতরে মূল মন্দির ছাড়াও রয়েছে শিব, জগদ্ধাত্রী, বাবা লোকনাথ, শ্রীকৃষ্ণ, লক্ষ্মী দেবীর মন্দির সহ আরও রয়েছে মাতা মেরির সাথে যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, মক্কা, মদিনা। আশ্রমে এক কথায় সকল ধর্মের সমাবেশ ঘটেছে, যা মানুষকে একসাথে থাকার বার্তা দিচ্ছে। এইসব ঘুরে দেখতে দেখতে চলে এলাম মূল মন্দির প্রাঙ্গণে। মন্দিরে ঢোকার আগে দেখতে পাবেন কুরুক্ষেত্র যুদ্ধের সেই রথ, যাতে কৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি। আর এই রথের পিছনেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরটি শ্বেত শুভ্র বর্ণের। মন্দিরের স্থাপত্য রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের মিশ্রণে তৈরি। একটি ছোট জলাশয়ের উপরে অবস্থিত এই মূল মন্দির। অনেকটা অমৃতসর স্বর্ণ মন্দিরের মতো। একটি ছোট সেতু আছে। সেতুর সামনে জলাধারে পা ধুয়ে শুদ্ধ হয়ে সেতু পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের প্রথমেই আছেন লাহিড়ী বাবার গুরু বাবাজি মহারাজের বিগ্রহ।
আছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখতে পাবেন গর্ভগৃহে রয়েছেন ধ্যানমগ্ন লাহিড়ী বাবার মূর্তি। দেয়াল জুড়ে হাতের বিভিন্ন আসনের প্রতীকী দেখতে পাবেন। এই লাহিড়ী বাবার আশ্রম সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে দুপুর 12টার মধ্যে একবার ঢুকে গেলে মন্দিরের ভিতরে 12:45 পর্যন্ত থাকতে পারবেন, কিন্তু 12টা একবার বেজে গেলে তারপরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আবার খোলা থাকে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। সন্ধ্যার আলোকসজ্জাতে নাকি মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। আর এই যে মন্দির রয়েছে, ভিতরে প্রবেশ করলে কিন্তু মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দির প্রাঙ্গণে বাচ্চাদের জন্য একটি ছোট পার্কও রয়েছে। মন্দিরে অন্ন ভোগও দেওয়া হয়। সকাল 11টার মধ্যে অফিস থেকে 80 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে। ভোগ দেওয়া হয় সকাল 11টা থেকে। মন্দিরের গেটের বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে, সোজা গেলে ওই যে ঘরটা রয়েছে ওখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। লাহিড়ী বাবার আশ্রম দেখে টোটোয় উঠে পড়লাম। ব্যান্ডেলের নাম শুনলেই সবার আগে যেটা মাথায় আসে তা হলো ব্যান্ডেল চার্চ। এইবার আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চ দেখতে। পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চে। এটি হলো ব্যান্ডেল চার্চের প্রধান প্রবেশদ্বার। ব্যান্ডেল চার্চের পোশাকি নাম দি ব্যাসিলিকা অব দি হোলি রোজারি। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান উপাসনাগৃহের একটি। 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করলেও 1632 সালে মুঘলরা এই চার্চ ধ্বংস করে দেয়। এরপর 1660 খ্রিস্টাব্দ নাগাদ এই চার্চটিকে পুনর্নির্মাণ করা হয়। এই চার্চ খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। চার্চে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। চার্চের সামনে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে এক পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। আমরা যেদিন এই চার্চে গিয়েছিলাম সেদিন কোনো একটা অনুষ্ঠান চলছিল, তাই কাউকে চার্চের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। চার্চের বাইরেই বসে সবাই এই অনুষ্ঠান দেখছিল। আমরা এখন চলে এসেছি ইমামবাড়া দেখতে। তো এই ইমামবাড়া খুবই সুন্দর। 1841 সালে হাজী মোহাম্মদ মহসিন এই ইমামবাড়া তৈরির নির্মাণ কাজ শুরু করেন এবং 1861 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 20 বছর ধরে এই নির্মাণ কাজ চলেছে। তো এই ইমামবাড়ার পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস। তো চলুন ইতিহাসটা জেনে নিই। হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। ইমামবাড়া ও মসজিদ কিন্তু এক জিনিস নয়। মসজিদ সাধারণত ইসলামের সমস্ত সম্প্রদায়ের কাছে উপাসনালয়, যেখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে পারেন। অন্যদিকে ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত আনুষ্ঠানিক হল, যা বিশেষত মহরমের স্মৃতি রক্ষার্থে নির্মিত। কিন্তু হুগলির এই ইমামবাড়া একদিকে মসজিদ ও অন্যদিকে ইমামবাড়া দুটি দায়িত্বই পালন করে আসছে। এই ইমামবাড়া সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। ভিতরে ঢুকতে গেলে টিকিট লাগছে জন প্রতি 20 টাকা করে। হুগলির ইমামবাড়া বিখ্যাত তার ঘড়ির জন্য। ইমামবাড়া প্রবেশদ্বারের উপর একটি চূড়া আছে। এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা সিঁড়ি রয়েছে। এর চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে।
মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কেজি। মোট 152টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। 100টা সিঁড়ি ভেঙে উপরে উঠলে পাবেন এই মেশিন ঘর। তারপর আরো কিছুটা সিঁড়ি উপরে উঠলে রয়েছে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টাটি প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। ঘড়ি রেখে আরো 10টা মতো সিঁড়ি উপরে উঠলে টাওয়ারের একেবারে উপরে পৌঁছাতে পারবেন, আর সেখান থেকে হুগলি নদীর ঠিক এরকম একটা ভিউ দেখতে পাবেন। ঘন্টা ঘড়ি দেখে এবার আমরা যাচ্ছি সূর্য ঘড়ি দেখতে। এইদিকে রয়েছে সূর্য ঘড়ি। ইমামবাড়ার পিছনের দিকের এই দরজা দিয়ে বেরোলে রয়েছে সূর্য ঘড়ি। এখানে সূর্যের ছায়া দেখেই সময় হিসাব করা হয়। এবার আমরা যাচ্ছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। ইমামবাড়া থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। মন্দির চত্বরে ঢুকতেই রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার চোখে পড়বে। মন্দিরে ঢোকার আগে রয়েছে পূজা সামগ্রীর দোকান। মাকে পুজো দিতে চাইলে এখান থেকে ডালা সংগ্রহ করে নিন। এখানে 2 টাকার বিনিময়ে জুতো জমা রাখার জায়গা রয়েছে। সঙ্গে রয়েছে লেডিস জেন্টস ওয়াশরুম। 1814 সালে রাজা নৃসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয়। গর্ভগৃহে সহস্রদল নীলপদ্মের উপর রয়েছে অষ্টদল পদ্ম। তার ঠিক উপরে ত্রিকোণ বেদিতে রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দলপদ্মের উপর এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ, বাম হাতে খড়গ ও নরমুণ্ড। সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণা কালিকা মতে পূজিত হলেও কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে দেবীকে তান্ত্রিক মতে এলোকেশী রূপে পূজা করা হয়। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটার কাজ করা অনন্ত বাসুদেব মন্দির। তবে এখন এই মন্দিরে প্রবেশ নিষেধ। সাইট সিন শেষে ঠিক যেভাবে এসেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে ফিরব কলকাতায়। আজকের ভিডিও এই পর্যন্তই। একটা দিনের ছুটিতে অবশ্যই একবার ঘুরে আসুন ব্যান্ডেল থেকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।